আচ্ছা একটু দেখেন, গত ক্লাস পর্যন্ত আমরা যা পড়ছি আমরা একটু সামনের দিকে যাই, বুঝছেন? সেকেন্ডটা শেষ করে আমরা কি পারলে প্রথম দিকে আসবো না একটু। আচ্ছা গত ক্লাসে পড়া সেকেন্ডটা শেষ না, সেকেন্ড একটা পুরাটা দিলাম না, যে সেকেন্ড পার্টে যতগুলো কোশ্চেন আছে এই কোশ্চেনগুলো আগে শেষ হোক। সেকেন্ড পার্টে কিন্তু অনেক পড়া, মোটামুটি অনেকগুলো কোশ্চেন আছে। কোশ্চেনগুলো লিখে দিলাম না একদিন ক্লাসে, লিখে নিছেন? তাহলে ওইগুলো আগে শেষ হোক। ঠিক আছে, আজকে আমরা একটা কোশ্চেন করবো সেকেন্ড পার্টের, দুইটা কোশ্চেন পড়ানোর চিন্তা ছিল আমার। দেখেন ডেভেলপমেন্ট অফ ফিটাস, দেখেন প্রশ্নটা দেওয়া আছে, ডিফাইন ডেভেলপমেন্ট অফ ফিটাস, রাইট ডাউন কি মান টু মান চেঞ্জ, তাই না? প্রত্যেক মাসে বাচ্চার কি কি পরিবর্তন হয় এই পরিবর্তনগুলো আলোচনা করবো আমরা। আচ্ছা প্রথমে আসেন ডেভেলপমেন্ট অফ ফিটাস কাকে বলে। ডেভেলপমেন্ট অফ ফিটাস কাকে বলে? পেজ নাম্বার কত? 61। কত নাম্বার পেজ? 61। খুঁজে পান নাই প্রশ্ন? ডেভেলপমেন্ট অফ ফিটাস, রাইট ডাউন দা কি ইলেকশন মান টু মান চেঞ্জ, তাই না? অফ ফিটাস, প্রত্যেক মাসে মাসে কি কি চেঞ্জ হয় আমরা একটু আলোচনার ভিতরে আসি। ওকে, তাহলে ওকে আচ্ছা একটু প্রথমে আমরা পড়ি কাকে বলে, ডেভেলপমেন্ট অফ ফিটাসটা কাকে বলে, সংজ্ঞাটা স্পষ্ট করে দিয়ে দেওয়া আছে। দেখেন স্পার্ম এবং ওভামের মিলনের ফলে কি, স্পার্ম এবং ওভামের মিলনের ফলে সৃষ্ট জাইগোট, কি বলছে? সৃষ্ট জাইগোট মাতৃগর্ভে পতিত হওয়ার পর থেকে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত, সৃষ্ট কি জাইগোট মাতৃগর্ভে ইমপ্লান্টেশন থেকে শুরু করে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত পর্যায়ক্রমে কি করে ক্রমান্বয়ে যে বিকাশ সাধিত হয় তাকেই কি বলা হচ্ছে? ভ্রূণের ক্রমবিকাশ বা ডেভেলপমেন্ট অফ ফিটাস। তাহলে সহজ কথা, স্পার্ম এবং ওভাম মিলে হচ্ছে জাইগোট, তাই না? এই জাইগোট থেকে হচ্ছে কি ইমপ্লান্টেশন থেকে শুরু করে কি জন্মের আগ পর্যন্ত, বিফোর ডেলিভারি, তাই না? বিফোর ডেলিভারি একটা বাচ্চা যে পরিবর্তন বা যে চেঞ্জগুলো হচ্ছে বা যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে ওই ডেভেলপমেন্টগুলোকে আমরা কি বলতেছি? ঠিক আছে, ডেভেলপমেন্ট অফ ফিটাস বলতেছি, তাই না? ক্রমবৃদ্ধি বা ক্রমবিকাশ, তাই না? এখন একদিন বয়সে একটা এমব্রায়ো আর 2 মাস বয়সে একটা এমব্রায়ো, তারপরে কি 7 মাস বয়সে একটা ফিটাস, এদের মধ্যে পার্থক্য থাকবে না? রেগুলারই কি চেঞ্জ হতে থাকবে, বড় হবে না সাইজে, তাহলে তার কি রেগুলার ক্রমবিকাশ হবে। ঠিক আছে, এখন এই ওকে, তাহলে মুখস্থ হবে না? কি বললাম? স্পার্ম এবং ওভাম মিলনের ফলে কি সৃষ্টি হয়? জাইগোট। স্পার্ম এবং ওভামের মিলনের ফলে কি সৃষ্টি হয়? জাইগোট সৃষ্টি হয়। এই জাইগোটটা কি তৈরি করে? ইমপ্লান্টেশন হয়, তাই না? জাইগোটটা কি প্রথিত হয়, মাতৃগর্ভে প্রথিত হয়। মাতৃগর্ভে প্রথিত সব প্রসেসগুলো কিন্তু আমরা পড়ে আসছি। তাহলে মাতৃগর্ভে প্রথিত হচ্ছে, ইমপ্লান্টেশন হচ্ছে, ইমপ্লান্টেশন থেকে শুরু করে সে কি ডেলিভারির আগ পর্যন্ত তার পর্যায়ক্রমিক যে বিকাশ বা পর্যায়ক্রমিক যে চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা কি বলতেছি? ডেভেলপমেন্ট অফ ফিটাস বা ভ্রূণের ক্রমবিকাশ। আচ্ছা ভ্রূণের ক্রমবিকাশের ক্ষেত্রে আমাকে দুইটা একটু ভ্রূণের দৈর্ঘ্য, ঠিক আছে, লেন্থ অফ ফিটাসটা আমাকে একটু মনে রাখতে হবে। দেখেন লেন্থ অফ ফিটাসের ক্ষেত্রে ফিটাসের দৈর্ঘ্য কতটুকু হয় আমরা দৈর্ঘ্য মাপি না, যে দেখবেন কি যখন করে আল্ট্রাসাউন্ডোগ্রাম করে কি তার দৈর্ঘ্য বলে দেয়। ঠিক আছে, দৈর্ঘ্য কতটুকু হবে, এই দৈর্ঘ্য মাপার পদ্ধতি দুইটা, একটা হচ্ছে ফার্স্ট 3 মান্থ, ঠিক আছে, প্রথম 3 মাস, আরেকটা হচ্ছে 3 মাসের পর থেকে জন্মের আগ পর্যন্ত। প্রথম 3 মাসে যে ইয়াটা মাপে সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় ক্রাউন র্যাম লেন্থ। কি বলে? ক্রাউন র্যাম লেন্থ, ঠিক আছে, ক্রাউন র্যাম লেন্থ। হ্যাঁ, আরেকটা বলা হয় কি ক্রাউন হেল লেন্থ। এই দুইটা দৈর্ঘ্য মনে রাখতে হবে। ক্রাউন র্যাম লেন্থ এটাকে কি বলে? আপনার একদম মাথা থেকে শুরু করে কক্সিস পর্যন্ত, মানে আমার যে মূল বডিটা মাথা থেকে শুরু করে কক্সিস পর্যন্ত এইটুকুর যে দৈর্ঘ্য মাপা হয় এই দৈর্ঘ্যটাকে বলা হয় কি ক্রাউন র্যাম লেন্থ। তাহলে প্রথম 3 মাস শুধুমাত্র ক্রাউন র্যাম লেন্থ, ঠিক আছে, এই দৈর্ঘ্যটাই কি করা হয়? মাপা হয় মাথা থেকে শুরু করে কক্সিস পর্যন্ত। এরপরে শুরু হয় কি
দুইটা, একটা হচ্ছে ক্রাউন র্যাম লেন্থ আর একটা হচ্ছে কি ক্রাউন হিল লেন্থ। হিল লেন্থ কতটুকু পর্যন্ত বলা হয়? একদম হাঁটু পর্যন্ত, ফিমার পর্যন্ত, ফিমারের শেষ পাতা পর্যন্ত। তাহলে মাথার থেকে শুরু করে ফিমার পর্যন্ত, এটা তাহলে একটু বেশি হবে। ঠিক আছে, দুই দিক দিয়েই তো বাড়বে, মেরুদণ্ডও বাড়বে, এটাও কি হবে? বাড়বে, ফিমারও বাড়বে। ওকে, ক্লিয়ার যতটুকু? তাহলে একটা হচ্ছে কি ক্রাউন র্যাম লেন্থ আর একটা কি ক্রাউন হিল লেন্থ। তাহলে ফিটাসের দৈর্ঘ্য মাপার পদ্ধতি কয়টা? দুইটা, একটা হচ্ছে ক্রাউন র্যাম আর একটা কি ক্রাউন হিল, তাই না? লেন্থ দুইটাই। এখন কথা হচ্ছে কোনটা কোন মাস পর্যন্ত স্টেবল থাকে? প্রথম 3 মাসের র্যাম ক্রাশ। হ্যাঁ, একটা হচ্ছে কি প্রথম 3 মাসের জন্য, আরেকটা হচ্ছে কি জন্মের আগ পর্যন্ত। তাহলে জন্মের আগ পর্যন্ত দুইটাই, প্রথম 3 মাসের জন্য শুধুমাত্র কি ক্রাউন র্যামটা। ওকে, আচ্ছা গত ক্লাসে ইয়াটা শুনে নিয়া আপনারটা বলি, আপনারা ওই যে যখন টিটি ভ্যাক্স টিকাগুলো দেন তখন টিকার ইয়াগুলো পড়েন না কখনো? মাঝে মাঝে পড়লে হবে কিভাবে? ওইটার ভিতরে সব ডোজেস ফর্ম দেওয়া থাকে না? জি স্যার, কারণ ঠিক আছে, সবগুলো দেওয়া আছে। এটা একবার করে দেখে নিলে হয়, এটা তো বারবার দেখতে হবে না। যদি আপনি টিকা প্র্যাকটিস করেন একবার দেখে নিলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, কালকে মনে হয় কোথায় দেখলাম, এটা মনে হয় এখানে না কোন জায়গায় যেন দেখলাম স্পষ্ট করে লেখা, যদি আপনি ইয়াটা দেন, হুম, না ওটা না, যদি আপনি ইমিউনোগ্লোবুলিনটা দেন, ঠিক আছে, ইমিউনোগ্লোবুলিন দেওয়ার জন্য একটা ডোজই যথেষ্ট। ঠিক আছে, যদি সিভিয়ারিটি না থাকে। আর যদি আপনি ইমিউনোগ্লোবুলিন না দিয়ে কি দেন, ওই জীবাণুটা দেন, নন ভাইরুলেন্ট জীবাণুটা দেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার ডোজটা কি বলছে ওরা? 3টা ডোজ বলছে, 10 বছর পর পর একটা করে বুস্টার ডোজের কথা বলছে। ঠিক আছে, 3টা ডোজ কি? প্রথমে আজকে একটা নিলেন, 6 মাস পর একটা নিলেন, 1 বছর পর একটা নিলেন। এই 3টা ডোজ শেষ, এরপরে কি 1 বছর শেষে প্রতি 10 বছর পর পর কি একটা করে বুস্টার ডোজ দিলেন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের লেন্থটা ক্লিয়ার, তারপরে কি ডেভেলপমেন্ট অফ ফিটাসটা ক্লিয়ার। এখন আমরা মান্থ টু মান্থ কি চেঞ্জ হয় এটা আমরা একটু দেখি। তাহলে মান্থ টু মান্থ দেখার জন্য, ফিটাল ডেভেলপমেন্ট বোঝার জন্য আমাকে কি প্রথম মাস থেকে আসতে হবে, কি একদম ফার্স্ট মাস, তার মানে প্রথম 4 সপ্তাহ, মনে আছে? প্রথম 4 সপ্তাহ, সরি প্রথম 4 সপ্তাহ তো 1 মাস, তাই না? জি। তাহলে প্রথম 4 সপ্তাহে ফিটাসের দেহে কি কি চেঞ্জ হয়? ওকে, প্রথম 4 সপ্তাহের মধ্যে কিন্তু 21তম দিনে কি তৈরি হয়? আর্ট তৈরি হয়, তাই না? আমরা কি প্লাসেন্টার ইয়াগুলো পড়ে আসলাম না, যে প্রথম প্রায় 21 দিন পর্যন্ত কি আমরা পড়ে আসছি। ওখানে কি কি মানে 0 দিন 0 ঘন্টা থেকে শুরু করে একদম কি 4 দিনের পরে 5 দিনে এসে কি তৈরি হয়? ব্লাস্টোসিস তৈরি হয়। ষষ্ঠ এবং সপ্তম দিনে কি হয়? ব্লাস্টোসিস প্রথিত হয়। এরপরে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি ভিলায়ের মাধ্যমে কি তৈরি হয়? বাচ্চার হার্ট, হৃৎপিণ্ড কি মোটামুটিভাবে বাচ্চার কি হৃৎপিণ্ড তৈরি হয়। তাহলে এখানে দেখেন ফার্স্ট মান্থে কি কি পরিবর্তন হয়। দেখেন এই সময় কি হয়? ভ্রূণের হাত পা মটর দানার মতো কি দেখা যায়, হৃৎপিণ্ড সৃষ্টি হয়। দৈর্ঘ্য দেখেন 0.5 সেন্টিমিটার এবং ওজন 0.0 গ্রাম। তাহলে 0.0 গ্রাম ওজন কতটুকু হয়? 0.0 গ্রাম। একটা সেলের ওজন কত হবে? কয়েকটা সেল ওইখানে আছে, ঠিক আছে। আর লং লেন্থ কতটুকু? 0.50, তাই না? তাহলে 0.50 ওজন ইয়া কতটুকু বলতেছি? ওই 5 এর পরে 0 হয়, ঠিক আছে। 5 এর পরে 0 দিলে কোনো সমস্যা মানে দশমিকের পরে যত 0 দেয় কোনো সমস্যা নেই। তাহলে হাফ সেন্টিমিটার, তাই না? হাফ সেন্টিমিটার। ওজন কত? একেবারেই কম, 0. তার মানে কি ওজন মেশিন ছাড়া কি মাপলে ওজন ধরা যাবে না, শুধুমাত্র ওজন মেশিনে দিলে বোঝা যাবে 0.0। ওকে, তাহলে এই সময় কি বাচ্চার ওজনটা খুব বেশি ইয়া থাকবে না। নেক্সট ওয়ান, যখনই দ্বিতীয় মাস চলে যাবে তখনই কিন্তু বাচ্চার ওজন কত হয়ে যাচ্ছে দেখেন? 1 গ্রাম। কত হয়ে যাচ্ছে? 1 গ্রাম। দৈর্ঘ্য হয়ে যাচ্ছে কত? প্রায় 2 সেন্টিমিটার বেড়ে যাচ্ছে। দ্বিতীয় মাসে যেহেতু দ্বিতীয় মাস, বেড়ে যাচ্ছে কতটুকু? প্রায় 2 সেন্টিমিটার, ঠিক আছে। এরপরে কি বলতেছি? আম্বালিকাল কর্ড তৈরি হচ্ছে, প্লাসেন্টাটা পরিপূর্ণভাবে তৈরি হয়ে যাচ্ছে না প্রথম মাসে। দ্বিতীয় মাসে কি তৈরি হচ্ছে? আম্বালিকাল কর্ড তৈরি হচ্ছে। এরপরে হাত এবং পায়ের যে জায়গাটাতে হাত হবে বাচ্চা, যে জায়গাটাতে পা হবে, সেই জায়গাটা সামান্য একটু কি হবে? উঁচু হবে। বাচ্চা একটা মটর দানার মতো, অর্থাৎ প্রথম মাসে বাচ্চা কি ছিল সাইজে?
একটা মোটর দানা দেখছেন না? তাহলে একটা সোলা যদি চিন্তা করেন, একটা সোলা যদি আপনি ওজন করেন, কতটুকু আর ওজন হবে একটা সোলা? ঠিক আছে, বাচ্চার ওজনও ঠিক এরকমই হবে। ঠিক আছে, তাহলে ওইখান থেকে লম্বা হয়ে যাচ্ছে কতটুকু? প্রায় 2.5 সেন্টিমিটার। ওজন হয়ে যাচ্ছে কতটুকু? প্রায় 1 গ্রাম। 1 গ্রাম কিন্তু অনেক, 1000 মিলিগ্রাম, তাই না? তাহলে 1 গ্রাম ওজন হয়ে যাচ্ছে দ্বিতীয় মাসেই। তারপরে কি বললাম যে প্লাসেন্টাল কর্ড তৈরি হচ্ছে। তাহলে মেইন জিনিসগুলো মাথায় রাখতে হবে। এক নম্বর, আমরা যখন প্রথম বললাম প্রথম 1 মাস হৃৎপিণ্ড তৈরি হওয়াটা মূল জিনিস, এটা বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, 2 নম্বর ওজনটা আর কি দৈর্ঘ্যটা কি মনে রাখতে হবে। দ্বিতীয় মাসে কি আম্বালিকাল কর্ড তৈরি হয়, এটা আপনাকে কি ভুলে যাওয়া যাবে না যে দ্বিতীয় মাসে কি তৈরি হচ্ছে? আম্বালিকাল কর্ড তৈরি হচ্ছে। আর দ্বিতীয় মাসে ভোলা যাবে না দৈর্ঘ্যটা কত, সাইজটা কত, দৈর্ঘ্য কত। 2.5 আচ্ছা, এটা কিন্তু হুবহু এরকম হবে তা নয়, কম বা বেশি হতে পারে, তবে অ্যাপ্রক্সিমেট কি এইটুকুই হবে। নেক্সট ওয়ান, তৃতীয় মাসে এসে কি হচ্ছে দেখেন, হাত এবং পায়ের আঙ্গুল সৃষ্টি হচ্ছে। তৃতীয় মাসে কি হাত পায়ের আঙ্গুল সৃষ্টি হচ্ছে। আম্বালিকাল কর্ডটা এত বড় হয়ে যাচ্ছে কি ভিতরে প্যাচ তৈরি হয়ে যাচ্ছে। আম্বালিকাল কর্ডের ভিতরে কি এক ধরনের প্যাচ তৈরি হয়ে যাচ্ছে। নেক্সট ওয়ান কি বলছে, পুরোপুরিভাবে প্লাসেন্টাটা কি সুগঠিত হয়ে যাচ্ছে, মানে প্লাসেন্টা একদম পরিপূর্ণভাবে কি গঠিত হয়ে যাচ্ছে। নেক্সট, তারপরে কি ওই যে কোরিওনিক স্যাকটা বা অ্যামনিওটিক ফ্লুইড দ্বারা কি হয়ে যাচ্ছে, পূর্ণ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এরপরে কি বাচ্চার দৈর্ঘ্য দেখেন কত, প্রায় 6 সেন্টিমিটার, ওজন 14 গ্রাম। ঠিক আছে, তৃতীয় মাসে কি কয়েক গুণ বেড়ে গেছে, তাই না? 1 গ্রাম থেকে প্রায় 13 গুণ বেড়ে গেছে, 14 গ্রাম ওজন হয়েছে। দৈর্ঘ্য কত হয়েছে? 2.5 থেকে কত, 6 সেন্টিমিটার। তাহলে 2.5 সেন্টিমিটার ছিল, এখন 6 সেন্টিমিটার। তাহলে প্রথমে যখন আমরা দেখলাম 0.5 সেন্টিমিটার, তাই না? এরপরে দেখলাম 2.5 সেন্টিমিটার, এরপরে দেখলাম 6 সেন্টিমিটার পর্যন্ত হয়েছে প্রথম 3 মাস। ঠিক আছে, আবার আমরা ওয়েটের ক্ষেত্রে যদি বলি, ওয়েটের ক্ষেত্রে কত ছিল? 0.02 1 গ্রাম, আর এখানে 14 গ্রাম প্রথম 3 মাস। ঠিক আছে, ওকে। আমরা দেখেন প্রেগন্যান্সিটাকে 3টা টাইম স্টারে ভাগ করা হয়। ফার্স্ট টাইম স্টার, সেকেন্ড টাইম স্টার, থার্ড টাইম স্টার। তাহলে 9টা মাসকে যদি 3টা ধাপে ভাগ করি, প্রতি ধাপে কয়টা করে মাস পড়বে? 3টা করে মাস পড়বে। তাহলে 3টা করে মাস পড়া মানে কি ফার্স্ট টাইম স্টার এখানে শেষ হয়ে যাচ্ছে। ফার্স্ট টাইম স্টার পর্যন্ত কিন্তু বাচ্চার জন্য সবসময় কি থাকে, ঝুঁকি থাকে। ঠিক আছে, এই সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত। কিসের জন্য? এই সময় বাচ্চার সাইজ, বাচ্চার দৈর্ঘ্য এত কম থাকে, এটা কি মিসকারেজ হয়ে যাওয়ার একটা চান্স থাকে। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখতে হবে যে অনেক সময় আমরা কি অ্যাবর্শন রিলেটেড বিষয়গুলো যখন আসে, ঠিক আছে, দেখেন আমরা যদি বাচ্চা না চাই, আনওয়ান্টেড যদি গর্ভ আমার চলে আসে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কতগুলো প্রসেস আপনার মনে রাখতে হবে। এগুলো ওখানে বলবো, তারপরে জাস্ট মনে আসছে যদি বলে দিই যে প্রসেসগুলো কি। যদি একেবারে ইমিডিয়েট সাথে সাথে বুঝতে পারেন, তাহলে কি ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল আছে, তাই না? ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল আপনাকে 72 ঘন্টা 5 দিন পর্যন্ত কি, কোনোটা 72 ঘন্টা সর্বোচ্চ কি 5 দিন পর্যন্ত আপনাকে প্রোটেকশন দিতে পারবে। ঠিক আছে, কারণ আমরা যদি নর্মাল ইমার্জেন্সি পিলগুলো খাই, এগুলো কি 5 দিন, আর পিউলির ক্ষেত্রে কি বলছে, 3 দিন, আর এদিকে কি 5 দিনের কথা বলছে, তাই না? তাহলে 5 ডেজ পর্যন্ত কি আপনাকে প্রোটেকশন দিই। তাহলে 5 ডেজে বাচ্চার অবস্থাটা কি হয়? তখনও ব্লাস্টোসিস কেবল তৈরি হয়, তার 4র্থ 5ম দিনে ব্লাস্টোসিস এসে তৈরি হয়। এরপরে কিন্তু কি আর এই ইমার্জেন্সি পিলগুলো কোনো কাজের না, কারণ এই যখনই ব্লাস্টোসিসটা এসে কি প্লাসেন্টার উপরে পড়বে, তখনই তো এটা কি এটা ভেদ করে ভিতরে চলে যেতে থাকবে, তাই না? তখন কিন্তু আর এই জন্মবিরতিকর পিলগুলো কোনো কাজ করবে না। তখন কি করতে হবে? এইটা থেকে শুরু করে একেবারে কি 59 ডেজ, কতদিন পর্যন্ত? 59 ডেজ পর্যন্ত, তার মানে 2 মাস হওয়ার আগ পর্যন্ত। ঠিক আছে, 2 মাস হওয়ার আগ পর্যন্ত কি এক ধরনের ওষুধ আছে, আমরা বলি কি MM কিট বলতেছি, তাই না? ঠিক আছে, টার্মিনেক্স বলতেছি, বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে দিচ্ছে। এই টাইপের কম্বিনেশন ড্রাগগুলোর মাধ্যমেও কি এখন প্রেগন্যান্সি টার্মিনেশন করা সম্ভব। তবে এই ক্ষেত্রে যদি প্রেগন্যান্সি টার্মিনেশন করা হয়, তাহলে অবশ্যই অভিজ্ঞ কোনো লোকের সুপারভিশনে কি থাকতে হবে, এবং কি টার্মিনেশনের শেষে অবশ্যই একটা আলট্রাসোনোগ্রাম করে দেখতে হবে যে কি গর্ভের কোনো জিনিস জরায়ুর ভিতরে রয়ে গেছে কিনা।
ঠিক আছে, প্রত্যেক বাড়ি কি দেখতে হবে যে আল্ট্রাসোনোগ্রাম, লোয়ার অ্যাবডোমেন আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে হবে জরায়ুর ভিতরে অবশিষ্ট কিছু কি আছে কিনা। এটা কতদিন পর্যন্ত ক্রিয়া দিবে, প্রোটেকশন দিবে? 59 দিন পর্যন্ত। যদি মোটামুটি ভাবে 3 মাস হয়ে যায়, 3 মাস পর্যন্ত কি আমরা যে বলি মেনস্ট্রুয়াল রেগুলেশন, এমআর, ঠিক আছে, কি বলতেছি, এমআর প্রসিডিউর কি ইয়া করে সেটাকে কি ইয়া করা যাবে, ঠিক আছে, অ্যাবর্শন করা যাবে। যদি 3 মাসেরও বেশি হয়ে যায়, 4 মাস 5 মাস হয়ে গেছে, সেই ক্ষেত্রে যদি কেউ অ্যাবর্টিভ কিছু করতে চায় তখন অবশ্যই কি ডিএনসি করতে হবে, ঠিক আছে, তখন কি করতে হবে, ডিএনসি। তাহলে ডিএনসির পরে আর কোনো ওই দিকে কোনো কি ধাপ থাকবে না। ওকে, তাহলে আমরা প্রথম ধাপে কি পেলাম, ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল। দ্বিতীয় ধাপে কি পেলাম, প্রেগন্যান্সি টার্মিনেটিং পিল। তৃতীয় ধাপে কি পেলাম, এমআর। চতুর্থ ধাপে কি পেলাম, ডিএনসি। ঠিক আছে, প্রত্যেকটাই কিন্তু প্রেগন্যান্সি টার্মিনেশনের জন্য ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে, শুধু স্টেজটা এমআর আর ডিএনসি এর মধ্যে পার্থক্য কি? এমআর আর ডিএনসির মধ্যে পার্থক্য হচ্ছে যন্ত্রেই পার্থক্য আছে। এমআর এর যন্ত্রগুলা প্রসিডিউরগুলো একরকম, ডিএনসি যন্ত্রগুলো প্রসিডিউরগুলো একরকম। ডিএনসি এমআর দিয়ে কি সিরিঞ্জের মাধ্যমে কি জিনিসটা ফ্লুইড সহ কি টেনে আনা যাচ্ছে, আর ডিএনসিতে কেটে কেটে আনা লাগতে পারে, ঠিক আছে। ডিএনসিতে কি বাচ্চা মোটামুটি ভাবে কি একটা আকৃতি হয়ে গেছে, ঠিক আছে, ওইখান থেকে পুরাটা একসাথে না এসে কি কেটে কেটেও আনা লাগতে পারে, ঠিক আছে। দুইটা প্রসিডিউরই আলাদা, যন্ত্রপাতিগুলোও কি আলাদা, ঠিক আছে। আমার করার সময় আপনাকে কি লোকাল অ্যানেস্থেশিয়া দেওয়া লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু ডিএনসি করার সময় কি লোকাল অ্যানেস্থেশিয়া দেওয়া লাগবে, কখনো কখনো সিস্টেমিক অ্যানেস্থেশিয়া দিয়েও কি করা লাগতে পারে। ওকে, হ্যাঁ, এখানে আরেকটা প্রশ্ন, এই যে আমাদের যে বাচ্চা নষ্ট করতে চায় তার আগে কোনো আল্ট্রাসোনোগ্রাম করা দরকার আছে? একই বিষয়, যে বাচ্চা নষ্ট করতে চায়, যে বাচ্চা নিতে চাচ্ছে না, দুইটা কিন্তু একই বিষয়, তাই না। আল্ট্রাসোনোগ্রামটা করতেছি তার সেফটির জন্য, কারণ কি যখন 2 মাসের কাছাকাছি হয়ে গেল যদি সে আল্ট্রাসোনোগ্রাম না করে, ইন কেস যদি তার গর্ভের কিছু অংশ থেকে যায়, গর্ভটা ক্লিয়ার না হয়, তাহলে ওইটা কিন্তু বাস আরেকটা যে ব্যাপার আছে, দেখা যায় ইউটেরাসে আসে না সেক্টর, না আসলে যে টিউবে যে থেকে যায়, একটু প্রেগন্যান্সি বলে যে ওইটা আসলে দেখেন, একটোপিক প্রেগনেন্সির ক্ষেত্রে তো 1-1.5 মাসের মধ্যে আপনি বুঝতে পারবেন, এটাই মেডিকেল কন্ডিশন হয়ে গেল না। এটাকে আপনি বাচ্চা নষ্ট করতে যাচ্ছেন, ওইটা আপনি নষ্ট করতে বাধ্য, তাই না। তা না হলে কি আপনার ফিলোপিয়ান টিউবটা ফেটে যাবে, আপনার কি জীবন নিয়ে সংশয় হয়ে যাবে। যদি একটোপিক প্রেগনেন্সি হয়, এটা তো ক্লিনিক্যাল কন্ডিশন, ক্রাইম অ্যাবর্শন না, কিন্তু মেডিকেল অ্যাবর্শন, ঠিক আছে। এটা নিয়ে কোনো ঝামেলা নাই, ঝামেলা হচ্ছে ক্রাইম অ্যাবর্শনগুলো নিয়ে, যে আপনার সব কিছু ঠিক আছে এরপরে কি আপনি বাচ্চা নষ্ট করতে চাচ্ছেন, এইগুলো কিন্তু সব ক্রাইম অ্যাবর্শন। আমি যে প্রসিডিউরগুলো বললাম যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী হয় সবগুলা কি মেডিকেল অ্যাবর্শন। মেডিকেল অ্যাবর্শনের অনেকগুলো কারণ থাকে, যে কিছুদিন আগে আপনার একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কি বাচ্চা বিভিন্ন রকম শারীরিক অসঙ্গতি দেখা দিতে পারে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি কি অবসর করতেছেন, এগুলো কি বলতেছে, আমরা ডিএনসি পর্যন্ত কি বলতেছি, যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী করা হয় বা আপনাকে মাকে বাঁচানোর জন্য বাকি বাচ্চার সেফটির জন্য যেটাই হোক করা হয়, তাহলে এটাকে কি বলবো, মেডিকেল অবসর। আর বাকি যেগুলো আছে সবই কি ক্রিমিনাল অবসর। স্যার এটা অনলাইন না স্যার? অনলাইন না, মনে করেন ক্রিমিনাল অ্যাবর্শন কারা বেশি করে। আপনি যদি বলেন যে এই যে টঙ্গীর বাজার ব্রিজটা পার হবে, ব্রিজটা পার হয়ে গাজীপুর পর্যন্ত যাবে, সিম্পলি যদি বলেন যতগুলো ছোট ছোট হসপিটাল আছে, ডায়াগনস্টিক সেন্টার আছে, এই ডায়াগনস্টিক সেন্টার তাদের ইনকামের অ্যাটলিস্ট 70% এমআর, ডিএনসি, অ্যাবর্শন আর কি এই ডেলিভারি রিলেটেড কি মানে সিজার, এটা দিয়েই তারা চলে, ঠিক আছে। এবং ওইখানে কাস্টমার যোগায় তারা আপনারা, ঠিক আছে। মনে করেন আপনার কোনো ফ্রেন্ড, ঠিক আছে, তার এক গার্লফ্রেন্ডের সাথে কোনোভাবে কি মিসইউজ হয়ে গেছে, ঠিক আছে, এখন আপনার কাছে আসে বন্ধু কি করা যায়, বন্ধু তো বিশাল বড় ডাক্তার, ঠিক আছে। এখন বন্ধু বলবে যে ঠিক আছে তুই তার কতদিন হয়েছে কি হয়েছে বল, এটা সেটা বল, বন্ধু কি বিশাল ব্যবস্থা করে দিচ্ছে, এটা একটা বিষয়। আবার দেখেন গার্মেন্টস ওই সাইডটাতে বেশি না, গার্মেন্টস এলাকায় এটা কি অহরহ হচ্ছে, ঠিক আছে। দেখা যাচ্ছে একটা ছেলে একটা মেয়ের মধ্যে সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে, তাদের কি হ্যাঁ স্বাভাবিকভাবে কি মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে যাচ্ছে, তখন তাদের কি এই প্রসিডিউরের ভিতরে আসতে হচ্ছে, তারা বিবাহিত না, ঠিক আছে। এখন বাইরের কেউ যদি জানে তাদের কি সামাজিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে, এই টাইপের প্রসিডিউর অহরহ করতেছে। 2 মাসের মতো ফার্মেসি থেকে পাওয়া যায়, 2 মাসের ফার্মেসি থেকে পাওয়া যায়, আমরা তো বললামই, কিন্তু ফার্মেসি থেকে পাওয়া যায়, আপনি যদি এটা আমারই হাতে কাউরে খান 14 দিন পর্যন্ত ব্লিডিং হতে পারে, হ্যাঁ
ঠিক আছে, তারপরে কি তখন আবার হসপিটালে ভর্তি হলে সে একেবারে কি সাংঘাতিক পর্যন্ত যেতে পারে, আরেক বিষয় হয়ে যাবে। তার মানে এটা অবশ্যই করতে হবে কি কোনো অভিজ্ঞ এক্সপার্ট লোক দিয়ে, এবং লাস্টে অবশ্যই কি আলট্রাসোনোগ্রাম করে ফেলতে হবে। আলট্রাসোনোগ্রাম করাটা খুবই সেফটির বিষয়। কিসের জন্য? কারণ বাই দিস টাইম যদি তার গর্ভে কোনো বস্তু রয়ে যায়, এটা থেকে বিভিন্ন রকম টিউমার, ক্যান্সার, ইভেন কি গর্ভকে ওইখানে পচন ধরে যেতে পারে, তাই না? ইউটেরাস কেটে ফেলা, পরবর্তী তার বিয়ে হয় না, যখন বিয়ে হবে তখন আর বাচ্চা হবে না। ইভেন এই এমারজেন্সি যারা বেশি করতেছে তাদের কিন্তু এই সমস্যাটা হবে। ইভেন শুধু এমারজেন্সি না, যদি প্রেগনেন্সি টার্মিনেটিং পিলের মাধ্যমেও কি করে, তাদের কিন্তু ভবিষ্যৎ জীবনে কি বাচ্চা হতে যথেষ্ট সমস্যা হবে। ঠিক আছে, তার মানে কি যখন দরকার তখন আপনি পাবেন না, যখন দরকার নাই তখন যদি কি নিতে যাবেন। ঠিক আছে, সো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যেহেতু আপনারা কি এই লাইনে থাকবেন, আপনাদের কাছে অহরহ আসবে। প্রথম টার্গেটই থাকবে কি অবস্থা বুঝে রেখে দেওয়ার জন্য। কারণ কি আপনি সরাসরি একটা ভ্রূণ হত্যা করছেন, যদিও এটা কি মানব পর্যায়ে যায়নি এখন, ঠিক আছে, ভ্রূণ হত্যার ভিতরে আছে। তারপরেও কিন্তু 21 দিন পরে হৃৎপিণ্ড হচ্ছে মানে কি তার গায়ে কিন্তু জান চলে আসছে। হুজুরের ইয়া শুনছিলাম ইউটিউবে যে হার্টবিট চলে আসলে এটা মানে হত্যা পর্যায়ে করে দেয়। হার্টবিট চলে আসলে এটা করলে অনেক পাপ হবে। যাই হোক, এখন তো তার হার্ট আসার আগে যদি করে দাও ওটা কোনোটাই না। হার্টবিট আসার আগে ওইখানে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট তৈরি হয়ে গেছে, পুরো প্রসেসটাকে ওইখানে চলতেছে। ঠিক আছে, তার মানে যদি আপনি করতেছেন, আমরা তো কোনো কারণে করতেছি, তাই না? কারণটা কি, এটা ইম্পর্টেন্ট, তাই না? আমি আপনাকে অ্যান্টিবায়োটিক দিছি, অ্যান্টিবায়োটিকের ক্ষতিকর উপাদান থাকবে, কিন্তু কি কারণে দিছি এটা ইম্পর্টেন্ট। এটা ছাড়াও কি চলবে না। জোর করে তো কোনো লাভ নাই। আপনি করতে পারেন, বন্ধুকে বলতে পারেন বিয়ে করে ফেল, তারপরও লস। 2 মাস হয়ে গেছে, যদি বুঝেন তো ফ্যামিলিগত অনেক সমস্যা থাকে কিছু কিছু ক্ষেত্রে। তবে এই সকল ক্ষেত্রে অবশ্যই সতর্কতামূলক ব্যবস্থা বন্ধু বান্ধব থাকলে তাদেরকে শেখাতে হবে, তাই না? এই দায়িত্বটাও আপনাদের। যদিও এই কাজটা কি ফ্যামিলি প্ল্যানিংয়ের লোকজন প্রচুর আছে, ঠিক আছে। আমরা দেখেন আমাদের বাচ্চা কাচ্চাদের বা আমাদের ভাই বোনদের সাথে কি আমরা এই সকল বিষয় নিয়ে কথা বলতে কি খুবই সাই ফিল করি। সেই জন্য এই বিষয়গুলোতে তারা কি অনেক বেশি অনভিজ্ঞ হয়। অনভিজ্ঞ হওয়ার কারণে তাদের কি ভুল করার বা মিস করার কি প্রবণতা অনেক বেশি হয়ে যায়। এই জিনিসগুলো যদি তারা জানা থাকে তাদের, তাহলে কিন্তু কি এই প্রবলেমগুলো হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। ঠিক আছে, এখন এই জিনিসগুলো কি অনেক স্কুলেও কিন্তু এখন পড়াচ্ছে, তাই না? বাট যারা পড়াচ্ছে তারাই জানে না, প্রবলেমটা হচ্ছে এটা। ঠিক আছে, যে পড়াচ্ছে সে পড়ানোর সময় লাল হয়ে যাচ্ছে লজ্জায়, সে পড়াবে। আর যারা ছাত্রছাত্রীরা তো কি মানে না তাকালেই বাঁচে, স্যারের দিকে না তাকালেই বাঁচে, এখন পারলে ক্লাস থেকে কি ভাগি। বাট এটা যে একটা সহজ জিনিস, এই সহজ জিনিসটাকে প্রথমে সহজ করে নেওয়াটা কঠিন ব্যাপার, বুঝছেন? আমি যদি আপনাদের কাছে জিনিসটা সহজ করে না নেই, তাহলে আমি আপনাদের কিভাবে প্রেজেন্ট করবো, আপনারা আমার কথা কিভাবে কি শুনবে? এটা একটা ন্যাচারাল বাই ফিজিওলজি, তাই না? ফিজিওলজিক্যাল ব্যাপার, আপনি কিছুই করতে পারবেন না এখানে, আপনার কিছু কোনো হাতই নাই। আমরা কিডনি পড়ার সময় লজ্জা পাচ্ছি না, বুঝেন? কিডনি পড়ার সময় লজ্জা পাচ্ছেন, লিভার পড়ার সময় লজ্জা পাচ্ছেন, কিন্তু আমি যদি আপনাকে বেস্ট পড়াতে যাই তখন আপনার লজ্জা লাগবে। লজ্জার কি আছে, বুঝেন আপনি বিষয়টা? এটা আপনার কি একটা অর্গান না? অর্গানের কাজ কি? আপনার রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট। তাহলে অর্গান সম্পর্কে আপনার জানতে হবে না, অর্গানের রূপগুলো আপনার করতে হবে না, অর্গানের কি যত্ন নিতে হবে না, কিন্তু আপনার কি লাগবে তখন সায় লাগবে। বাট কথা হচ্ছে যে এই জিনিসগুলো তো আগে ক্লিয়ার করতে হবে যে কি এটা একটা অর্গান, যে অর্গানটা অন্যান্য অর্গানের মতোই। ঠিক আছে, ওকে, আসেন এবার চতুর্থ মাস আমরা একটু দেখি কি হয়। দেখেন চতুর্থ মাস কিন্তু বাচ্চার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। দেখবেন ইন্ডিয়াতে যত বেশি এরকম ক্রিমিনাল অ্যাবর্শন হচ্ছে, এই ক্রিমিনাল অ্যাবর্শনের প্রায় 60-70% কি চতুর্থ মাসের পরে। চট্টগ্রামে একটা ইয়ে ছিলাম, এরকম হসপিটালের পিছনে এরকম বাচ্চা অহরহ, মানে হসপিটালই ওই জন্য বিখ্যাত। দেখতে কেমন লাগে? ঠিক আছে, চতুর্থ মাসের পরে এই সমস্যাটা হবে। কিসের জন্য দেখেন তাহলে? চতুর্থ মাসটা ইম্পর্টেন্ট আমার জন্য। ফার্স্ট টাইমিস্টার চলে গেছে, সেকেন্ড টাইমিস্টারের ফার্স্ট সময়, আর এটা কিন্তু অনেক সেফ টাইম। তার মানে কি চতুর্থ, পঞ্চম এবং কি ষষ্ঠ মাস, এটা মোটামুটি সেফ, খুব ভালো সেফ টাইম। ঠিক আছে, ওকে, আমরা একটু দেখি কি হয়। বাচ্চার চোখ, নাক, মুখ বন্ধ অবস্থায় থাকে, তার মানে চোখ, নাক, মুখ কি পরিষ্কার হয়ে যায়। নেক্সট ওয়ান দেখেন, লিঙ্গ পরিচয় পাওয়া যায়, এটা হচ্ছে মেজর ফ্যাক্টর। ঠিক আছে, লিখে দিতে পারে এরকম করে, একটা আমরা দেখছিলাম একটা প্রোগ্রাম, এক্স লিখে দেয়, ওয়াই লিখে দেয়,
ঠিক আছে, আলট্রাসোনোগ্রাম করার পরে লিখে দেয় রিপোর্টে এক্স, রিপোর্টে লিখে দেয় ওয়াই। তার মানে কি এক্স মানে মেয়ে, ওয়াই মানে ছেলে। ঠিক আছে, এখন আপনি কি করবেন? অনেক শাশুড়ি আছে এরকম, তাই না? আর কয়টা মেয়ে লাগবে? তো হইছে, লাগবো না আর মেয়ে, অবশ্যই। ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি হয়। ছেলে 15টা আছে, কোনো সমস্যা নাই। স্যার এখন কি সেটা দেয় না? এখন টাটা চন্দ্রমে দেয় না? না, এটা দেওয়া নিষেধ। স্যার কিছু জায়গাতে দেখছিলাম তো আমার দেখা বলছে যে ছেলে নামে তুমি তুলনা তুমি একসাথে কিছু বুঝে পাইতেছি। আরে গাধা, একশো কেন খুঁজে পাবো? সেই সময় কি লিঙ্গ চলে আসবে, ঠিক আছে? মেয়ে হলে কি ফিমেল জেন্ডার আসবে, ইয়া হলে কি পুল্লিঙ্গ আর স্ত্রীলিঙ্গের কি বিষয়গুলো চলে আসবে এই সময়। না আলাদা প্রোগ্রামে আমি এরকম করি। ওই জায়গাটা কি উঁচু হয়ে যাবে, ঠিক আছে? যে সে দেখেই বুঝবে যে আলট্রাসোনোগ্রাম আপনি কি করছেন, আলট্রাসোনোগ্রাম আপনি করছেন, রিপোর্ট দেখে বুঝবেন। না স্যার আগে তো মানে ডাক্তার যে দেখছে সেই বুঝবে কি যে এই বাচ্চাটা কি ছেলে হবে, এই বাচ্চাটা কি মেয়ে হবে। তার এখানে তার দেখা হয়েছে, তাই না? দেখে আপনাকে বলবে। কিন্তু বলার পর এটা জানানো উচিত না, কারণ এরকম জানানোর পরেও কিন্তু অনেক কি ভুল হয়। বলছে ছেলে, ছেলে বলতে বলতে কি পরে মেয়ে হয়ে গেছে, কারণ তার এখানে কি মিস হতে পারে। কেন লেখা থাকবে? এক্স ওয়াইটা লিখে দিচ্ছে কিসের জন্য? ওনাকে বোঝানোর জন্য যে বাচ্চা ছেলে, এক্স মানে কি মেয়ে, এক্স এক্সটা মেয়ে, আর ওয়াই থাকলেই তো ছেলে। তাহলে বাচ্চা ছেলে, এখন আপনার কি ইয়া করা লাগবে না, অ্যাবর্শন করা লাগবে না। এক্স মানে বুঝাই দিচ্ছে মেয়ে, তাড়াতাড়ি কি ওই পাশের রুমে যান, যে অ্যাবর্শন করে যান। ঠিক আছে, ওইখান থেকে ডাইরেক্ট বলে দিচ্ছে ওইভাবে এক্স আর ওয়াই, সেজন্য তো ধরছে এগুলো। ঠিক আছে, বাট এক্স ওয়াই এই জাতীয় কোনো জিনিস কোনোদিনও রিপোর্টে থাকবে না, এবং কি উচিতই না জানানো, আপনারও জানা উচিত না। এখন যদি এরকম থাকে, আপনি আগে থেকে চিনেন এরা কি এই টাইপের সন্তান, প্রথম বাচ্চা হচ্ছে বা দ্বিতীয় বাচ্চা হচ্ছে, বাকি এরা সন্তান নষ্ট করার মতো না, তাহলে আপনি তাদেরকে কি বলতে পারেন। ডিপেন্ড করতেছে ডাক্তারের সাথে আপনার সম্পর্ক। তবে কি এমনি লিগালি কি বলা উচিত না। অনেক ম্যাডাম আছে জিজ্ঞেস করে যে কয় বাচ্চা, ছেলে না মেয়ে, জিজ্ঞেস করে পরে জানতে চাই, আমি বলি না একটু। হ্যাঁ, বুঝেন তো যে কারণ কি একটা বাচ্চা যদি নষ্ট করে ফেলেন, যদি এতে কিছু পাপ হয়, এই পাপের কিছুটা তার গায়েও যাবে, কারণ আপনি না জানলে তো করতেন না। ঠিক আছে, আর ফার্স্ট বেবির ক্ষেত্রে সাধারণত কি জানতে চাইলে বলে ঝামেলা করে না, কারণ এটা কি সাধারণত। কিন্তু অনেক শাশুড়ি এরকম আছে, তাই না? সব শাশুড়িরই দোষ দিচ্ছি, ঠিক আছে, কারণ আমরা দেখে আসছি এরকমই। আচ্ছা, নেক্সট ওয়ান দেখেন, আঙুলের কি হয়? নখ সৃষ্টি হয়। তার মানে আঙুল সৃষ্টি হয়েছে কোন জায়গায়? থার্ড টাইম স্টার কি হাত, হাতের ভিতরে কি ছোট ছোট আঙুল হয়েছে। এবার আঙুলের মাথায় নখ আসতেছে কোথায়? ফোর্থে। তবে ফোর্থে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি লিঙ্গ নির্ধারণ করা যাচ্ছে, তাই না? আর ফোর্থ মাস থেকেই কিন্তু আমাদের লেন্থ হয়ে যাচ্ছে কি দুইটা, একটা হেল আর একটা কি রাম, তাই না? দুইটা হয়ে যাবে তখন, আপনাকে দুইটাই মনে রাখতে হবে। দেখেন এখানে দৈর্ঘ্য বলছে মাথা থেকে কি কক্সিস পর্যন্ত, তার মানে কি রাম, তাই না? কত হচ্ছে? 11 সেন্টিমিটার। 11 সেন্টিমিটার। তাহলে কি ক্রাউন রাম লেন্থটা হচ্ছে কত? 11 সেন্টিমিটার। আগে ছিল কত? 6 সেন্টিমিটার। অ্যাপ্রক্সিমেট কি দ্বিগুণ হয়ে যাচ্ছে। এরপরে দ্বিতীয়টি একদম কি মাথার শীর্ষ থেকে হাঁটু পর্যন্ত কত? 16 সেন্টিমিটার। একটু বেশি হবে না? সবসময় কি ওই র্যাম থেকে কি হবে, হিলটা একটু বেশি হবে, কারণ এটা কি মাথার থেকে একদম কি হাঁটু পর্যন্ত, তাহলে একটু বেশি হবে। তাহলে একটা হচ্ছে 11, একটা হচ্ছে কত? 16। ঠিক আছে, ওজন 100 গ্রামের মতো, প্রায় 100 গ্রামের মতো হয়ে গেছে। ঠিক আছে, এখন কিন্তু ওজন খুব দ্রুত বেড়ে যাবে। এই 4 মাসের পরে কি হবে? বাচ্চার ওজন এবং লেন্থ খুব দ্রুত কি বাড়তে থাকবে। ওকে, এবার আমরা পঞ্চম মাসে দেখি কি বলছে। মাথা এবং দেহে লোম প্রকাশ হয়। পঞ্চম মাসে কি মাথা এবং দেহে লোম প্রকাশ হয়। এরপরে কি মাথা দেহ তুলনায় অনুপাতে বড় হয়। মাথাটা অনেক বড় দেখা যায়, কারণ ব্রেন কি প্রায় 95% ডেভেলপমেন্ট কোথায়? মাতৃগর্ভে। মাথাটা অনেক বড় দেখা যায়, সেই অনুযায়ী বডিটা কি ছোট দেখা যায়। ভ্রূণ সামান্য নড়াচড়া করে গর্ভিণী বুঝতে পারে। তাহলে পঞ্চম মাস থেকে মোটামুটি কি খুব ভালোভাবেই বুঝতে পারবে, একটু না বেশ নড়াচড়া করবে। ঠিক আছে, এরপরে দেখেন প্রথম দৈর্ঘ্যটি কত? 11 থেকে 15 সেন্টিমিটার। দ্বিতীয় দৈর্ঘ্যটি কত? 16 থেকে 20 সেন্টিমিটার। প্রথমটি মানে কি ক্রাউন র্যাম, তাই না? তারপরে দ্বিতীয়টি, প্রথমটি দ্বিতীয়টি। এখানে তো কোনো যে মাসে মাসে যে চেঞ্জ হইতেছে, কিন্তু ওইখানে যে প্লাসেন্টা, এটার কোনো চেঞ্জ হয় না স্যার? প্লাসেন্টা তো তৈরি হয়ে গেছে, প্লাসেন্টা তো আর কোনো চেঞ্জ হয়, এখন এটা এক চেঞ্জ হবে। উপরে না নিচে থাকে, এই যে উপরে দেয়। এটা কি ঘুরে যেখানে থাকবে সেখানেই তো ফিক্সড। মনে করেন উপরে আছে,
তাহলে তো এটা উপরেই থাকবে, যেখানে লেগে গেছে সেখানে ফিক্স থাকবে না। গত ক্লাসে আমরা বললাম না, এটা আপনার টোটালটা কি ইউটেরাস ধরেন। এখন আপনার যে জায়গাটাতে কি হচ্ছে, যে জায়গাটাতে এসে ব্লাস্টোসিস্টটা পড়তেছে ওইখানেই তো কি প্লাসেন্টাটা তৈরি হবে। সাধারণত কি পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালেই পড়ে। স্যার প্লাসেন্টা যদি নিচের দিকে থাকে এটা উপরে উঠে না? এটা কিভাবে উপরে উঠবে? যদি প্লাসেন্টা যেটা আছে এটা তো লেগে থাকে পায়ের শরীরের সাথে কি। তাহলে স্যার এই যে ফোর্স সেকেন্ড টার্মিস্টার যে আমরা বলতেছি সেই ক্ষেত্রে তো স্যার সহবাসের সময় তো তাহলে ঝামেলা হবে স্যার। আপনাকে নর্মাল কথা বলি, প্রেগনেন্সির প্রত্যেকটা টাইমিস্টারে কি ওইরকম কি মানে খুব রাফ সহবাস কি ঝামেলাদায়ক, কিন্তু প্রথম টাইমিস্টারে দেখেন, একদম ফার্স্ট টাইমিস্টারে এটা ধরেন আমার ওভারি বাচ্চা থাকে কি ছোট্ট ছোট্ট বাচ্চারা কি হয়ে যেতে পারে, অ্যাবর্টিভ হয়ে বের হয়ে যেতে পারে। কিন্তু সেকেন্ড টাইমিস্টারে কিন্তু বাচ্চার দৈর্ঘ্য 15 সেন্টিমিটার 16 সেন্টিমিটার, বেশ বড়। দেখেন বাচ্চা অ্যাবর্শনের সাথে কিন্তু প্লাসেন্টা জড়িত না, বাচ্চার অ্যাবর্শনের সাথে কি প্লাসেন্টা জড়িত না। এখন মনে করেন বাচ্চার প্লাসেন্টা আছে এখানে একদম উপরে আছে ধরে, তাহলে কি বাচ্চা এটা থেকে আম্বালিকার কর্ড তৈরি হবে, প্লাসেন্টা আছে এখানে, এখান থেকে কি তৈরি হবে আম্বালিকার কর্ড তৈরি হবে। প্লাসেন্টা যদি নিচে থাকে বাচ্চার নর্মাল ডেলিভারিতে সমস্যা হবে। কিসের জন্য? আমরা নর্মাল ডেলিভারি প্রসেসে কি জানি, আগে বাচ্চা কি হতে হবে, বের হতে হবে, এরপরে কি প্লাসেন্টা বের হতে হবে। এখন প্লাসেন্টা যদি কি জরায়ুর মুখে থাকে, জরায়ুর মুখে তৈরি হয়, তাহলে কি আর নর্মাল ডেলিভারি সম্ভব হবে? তখন আর নর্মাল ডেলিভারি হবে না। তার মানে প্লাসেন্টা কোন জায়গায় আছে এটাও কি বাচ্চার পজিশনের সাথে ডিপেন্ডেন্ট। মনে করেন প্লাসেন্টাটা এই জায়গায় আছে, তাহলে বাচ্চার পজিশন কি ঠিক থাকবে? এটার সাথে লাগলে বাচ্চার পজিশনটা কি চেঞ্জ হয়ে যেতে পারে। তখন আপনাকে কি নর্মাল ডেলিভারিতে না যেয়ে সিজারিয়ান সেকশনে কি যাওয়ার প্রয়োজন হতে পারে। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্লাসেন্টা কোথায় থাকে? পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে ম্যাক্সিমাম ক্ষেত্রে। ঠিক আছে, অ্যান্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়ালেও থাকতে পারে। ঠিক আছে, তবে ব্লাস্টোসিস যেখানে পড়বে ওই জায়গাটাতে কি তৈরি হবে? প্লাসেন্টা তৈরি হবে। তাহলে এটা এসে কোথায় পড়তেছে এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট ওয়ান কি? কক্সিস পর্যন্ত কত ছিল? 11 ছিল। 11 থেকে এখন কত হয়েছে? 15 হয়েছে। আর এটা কি 16 ছিল, 16 থেকে কত 20 হয়েছে, মানে 4 সেন্টিমিটার করে দুই ক্ষেত্রেই বাড়ছে। তাই হয়েছে না? পঞ্চম মাসে 4 সেন্টিমিটার করে কি দুই ক্ষেত্রে বাড়ছে, কিন্তু ওজন দেখেন প্রায় দ্বিগুণ, তাই না? ওজন কত হয়ে গেছে? 100 ছিল 300 হয়ে গেছে। ঠিক আছে, প্রায় 3 গুণ পর্যন্ত কি ওজন বেড়ে গেছে। নেক্সট ওয়ান, ষষ্ঠ মাসে আসেন। ষষ্ঠ মাসে কি হয় দেখেন, ভ্রু এবং চোখের পাপড়ি প্রকাশ পায়। তাহলে চোখের এই যে ভ্রু এবং পাপড়ি যেগুলো দেখতেছেন এগুলো কি প্রকাশ পাবে কখন? ষষ্ঠ মাসে। এরপরে কি দেহের চামড়াগুলো কি থাকে তখন? কুচকানো কুচকানো থাকে। দৈর্ঘ্য দেখেন, প্রথম দৈর্ঘ্যটা কি 16 থেকে 15 থেকে কত 20, তারপরটা কত 20 থেকে 30। তাহলে একটা 5 আর একটা দ্বিগুণ, মানে লম্বা কি পাটা ফিমারটা কি লেন্থ বেড়ে যাচ্ছে। তাহলে একটা হচ্ছে 15 থেকে কত হচ্ছে 20, আরেকটা কত হচ্ছে 20 থেকে হচ্ছে 30। তার মানে একটা 5 আর একটা কত 10। ওজন দেখেন আবারও দ্বিগুণ, ওজন কত 300 থেকে 600 গ্রাম হয়ে যাচ্ছে। নেক্সট ওয়ান, আরেকবার আমরা দেখি সপ্তম মাসে কি হয়। আচ্ছা, সপ্তম মাসে দেখেন চোখের পাতা খুলতে পারে, এই সময় কি বাচ্চা তাকাতে পারে। সপ্তম মাস থেকে কি বাচ্চা চোখের পাতা, ইভেন কি আপনি বাইরে যে শব্দগুলা করবেন সাউন্ডগুলা করবেন এই সাউন্ডও কি তার কানে যাবে। ঠিক আছে, সেই জন্য এই সময় কি সারাদিন সিরিয়াল দেখা যাবে না। সিরিয়াল দেখবেন ছেলে হোক মেয়ে হোক কি হবে, পেট থেকে কুটনামি শিখে আসবে, হওয়ার পরে দেখবেন কুটনামি করতেছে। সো এই সময় কি ভালো কাজ করতে হবে, যত ভালো কাজ করবেন তত কি প্রয়োজনে এই সময় আপনি গান শিখেন, প্রয়োজনে এই সময় আপনি ম্যাথ শিখেন, আপনি অঙ্ক করেন, আপনি কবিতা চর্চা করেন, এই সময় মানে ক্রিয়েটিভ কিছু করেন, তাহলে বাচ্চা কি ক্রিয়েটিভ হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, আমরা যে বলি ওই যে কিছু বারবারই আমি ক্লাসগুলোতে বলি তাই না, যে ইহুদিদের ছেলে মেয়েরা এত মেধাবী কেন হয়? বিশ্বের সব জায়গায় ওরা দখল করে রাখছে, একেবারে ন্যূনতম সংখ্যক লোকজন সারা বিশ্ব শাসন করতেছে। তার কারণ এদের ডেলিভারি সিস্টেম যদি আপনি দেখেন, ঠিক আছে, এদের এডুকেশন সিস্টেম যদি আপনি দেখেন, তাহলে আপনি বুঝবেন যারা কিসের জন্য এটা পারতেছে। ঠিক আছে, যখন একটা মা প্রেগনেন্ট হয় তখন তাকে কি মানে তার নতুন জন্ম হচ্ছে, তাকেও একদম সব কিছু কি নতুন করে করা হচ্ছে, তাকে আবার নতুন করে ম্যাথ শেখানো হচ্ছে, গণিত শেখানো হচ্ছে, গান শেখানো হচ্ছে, কিসের জন্য?
বাচ্চার ডেভেলপমেন্ট যেন ঠিক মতো হয়, কারণ ওদের তো বুঝেন অল্প সংখ্যক আছে, প্রত্যেকটারই কি গুরুত্ব আছে। আবার ওদের একমাত্র জাতি যাদের কি ছেলে এবং মেয়ে, ছেলেদের 2 বছর, মেয়েদের 2 বছর, ছেলেদের 3 বছর আর্মি ট্রেনিং বাধ্যতামূলক। এটা আমাদেরও করা উচিত। 2 বছর 3 বছর আমি ছোট ছিল কিসে 2 বছর 3 বছর বাচ্চা হলে না বড় পরে বাচ্চাদের আর্মি ট্রেনিং 2 বছরের জন্য আর্মি ট্রেনিং বাধ্যতামূলক। মনে করেন আপনি ইন্টার পাস করলেন, আমাদের দেশে ইন্টার পাস ছেলে মেয়েদের কি করা হয়, ভার্সিটিতে ভর্তির জন্য দৌড়াদৌড়ি, তাই না? কোন জায়গায় কোন ভর্তি হবে, ওদের ওখানে কি এই লেভেল থেকে কি ছেলে এবং মেয়েদেরকে আর্মি ট্রেনিংয়ের জন্য নিয়ে যাওয়া হবে, ওইখানে তাদের পুরো লাইফ সেটেল করে দেওয়া হবে। আর্মি ট্রেনিং দেওয়া মানে তো বুঝছেন, তার বডি স্ট্রাকচার তৈরি হয়ে যাবে, মেন্টাল স্ট্রাকচার কি তৈরি হয়ে যাবে। এরপরে সে কি করবে, ইউনিভার্সিটিতে পড়ুক, এখানে পড়ুক, সেখানে পড়ুক, সব জায়গায় পড়বে। কিন্তু আমাদের দেশে এটা করলে সমস্যা কি, একটা ইন্টারমিডিয়েট ছেলে কিছুই বোঝে না, ভার্সিটিতে যায় কি বাদাম খাই, প্রেম করে আর পড়াশোনার জন্য কি ঘোরাফেরা করে, এছাড়া কিছুই করে না। আমি অন্তত দেখি না যে খুব পড়াশোনা করতেছে। ঠিক আছে, একটা ছেলে সে হতে পারে যে, ধরেন আমি আমার ছোট ভাইয়ের কথা বলি, সাইকোলজিতে কয়েকদিন পরে পরীক্ষা দিবে। গতকালকে আমি জিজ্ঞেস করছি সাইকোলজি কাকে বলে, সাইকোলজি কাকে বলে পারে না। সে কি নির্দিষ্ট কিছু প্রশ্ন করছে, যেই প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে এগুলো করে আসছে। এই পড়ালেখার কোনো দাম আছে, পড়ালেখার কোনো মান আছে, পড়ালেখার কোনো গুরুত্বই থাকবে না। সে একজন সাইকোলজিস্ট হবে, এই পড়াশোনা জীবনও হবে না, কিছুই হবে না আজকে। ওকে, এরপরে দেখেন কি বলছে, দেহের চামড়ায় সাদা সাদা আটার মতো এক ধরনের কি পদার্থ লেগে থাকবে, যাকে বলা হয় ভার্নিক্স। তাহলে এই সময় দেখবেন ওই যে হওয়ার পরে কি এক ধরনের মুছে না, এক ধরনের কি আঠালো, এক ধরনের কি পদার্থ চামড়ার নিচে কি জমা হবে, এটাকে আমরা কি বলতেছি, চামড়ার উপর দিয়ে ভার্নিক্স। কোন সময় জমা হওয়া শুরু হবে, 7ম মাসে। আচ্ছা এখানে দেখেন দৈর্ঘ্য রিলেটেড একটু প্রবলেম আছে, এটা ঠিক করে নেন। ঠিক আছে, প্রথম দৈর্ঘ্যটি হবে 21 সেন্টিমিটার। কত হবে? আচ্ছা আচ্ছা সরি, আমার ভুল হচ্ছে, 24 সেন্টিমিটার। ঠিক আছে, এটা 24 সেন্টিমিটার আর 35 সেন্টিমিটার, এটা ঠিক আছে। 8ম মাসেরটা একটু ঠিক করেন। 21 সেন্টিমিটার আর 40 সেন্টিমিটার। 21 সেন্টিমিটার আর 40 সেন্টিমিটার। কোনটা? 8 মাসে 8 মাসে। আচ্ছা ভুলটা একটু বুঝতে পারেন না এখনো। প্রথমটা দেখেন 21, মানে 8ম মাসে কি 21, বাচ্চা কি 8ম মাসে ছোট হবে আর একটু, 24 আর এখানে 21 কম হয়ে তাই না? বাচ্চা কি ছোট হবে আর একটু? পরে 21 হবে নিচে 24 হবে। কোনটা? 7 থেকে 21 হবে। কোনটা? বেশি 7 মাসের সময় কি 21 হবে? 24 ঠিক আছে। হ্যাঁ 7 মাসের সময় 24 ঠিক আছে, কারণ এটা কি আছে 20 না, 8 মাসের সময় 20 না, হ্যাঁ 8 মাসের সময় চেঞ্জ হবে। 24-এর জায়গায় এখানে আপনি দেন কত, 28 দেন, 21 এর জায়গায় 21-এর জায়গায়, হ্যাঁ ঠিক আছে। এরপরে কত, 31, 35। 7 মাসে তো 7 মাসে 35। হ্যালো, জি বলেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনার এলোমেলো করার কোনো দরকার নাই, আগে বুঝেন প্রথমটা দ্বিতীয়টা আলাদা আলাদা না, প্রথমটা দ্বিতীয়টা তো আলাদা বুঝতেছেন। তাহলে প্রথম দৈর্ঘ্যটা, প্রথম দৈর্ঘ্যটা দেখেন, আমরা যখন দেখলাম 6ষ্ঠ মাস, 6 মান্থের কত কত ছিল, 20 ছিল না, 20 সেন্টিমিটার ছিল না। তাহলে 7th এসে কত হচ্ছে, 24। 8-এ যে কত হবে, 28। তারপরে কত, 9-এ যে কত হবে, 31। 10-এ যে কত হবে, যদি হয় 35। ক্লিয়ার তো? পরেরটা তো পরের দৈর্ঘ্য, এটা আলাদা, ওটা তো ঠিকই আছে, ওটাতে কোনো ঝামেলা হয়নি এখানে, তাই না? পরেরটা ঠিক আছে না? পরেরটা দেখেন 35, 40, 45, 50 সেন্টিমিটার পর্যন্ত কি হতে পারে। 10 মাসের বড় বাচ্চা 10 মাস 10 দিন আমরা আগে বলতাম না, এখন তো আমরা বলি কি 9 মাস, বাচ্চা 9 মাসই থাকতে চায় না। ঠিক আছে, তার আগে বের হয়ে যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দেয়। মোবাইল পায় হ্যাঁ দেখেন মা সারাদিন মোবাইল চালায়, তো চিন্তা করে যে আমারও মোবাইল ধরতে হবে সবার আগে, তাড়াতাড়ি লড়াই কি করে, আগে বেরোই হ্যাঁ পানি বের করে দেয় যে আমাকে তাড়াতাড়ি বের করো, আর থাকবো না, গেমস খেলতে হবে, তাই না? চিন্তা একটাই থাকে, গেমস খেলতে হবে। ওকে, লাস্ট দিকে তো স্যার কষ্ট হয় না, মানে মুভমেন্ট করতে কষ্ট হয় না দিলে। তাহলে
লাস্টের দিকে মাদের ওজন বেড়ে গেছে না, তা আপনার যদি একটু কষ্ট না হয় তাহলে আপনি মা হবেন। মায়ের এত অধিকার দিছে এমনি এমনি, বাবা একবার মা তিনবার, ঠিক আছে? 3 গুণ বেশি অধিকার নেবেন, কষ্ট 1 গুণ করবেন, কষ্ট 3 গুণই করা লাগে। বেশি আচ্ছা দেখেন, আপনারা 10 মাস পর্যন্ত পড়ার দরকার নাই, 9 মাস পর্যন্ত দিলেই হবে পরীক্ষায়, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম, ডেভেলপমেন্ট অফ ফিটাস একদম কত মাস পর্যন্ত? 10 মাস। হ্যাঁ, দৈর্ঘ্য, ওজন এবং কি প্রত্যেক মাসে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, এই জিনিসগুলো মনে রাখতে হবে। যেমন আমরা প্রথম মাসে কি মনে রাখলাম, প্রথম মাসের জন্য আমরা বললাম হার্ট, দ্বিতীয় মাসের জন্য আমরা কি মনে রাখলাম, আম্বালিকাল কর্ড হয়, তৃতীয় মাসে আমরা প্লাসেন্টার কথা বললাম, চতুর্থ মাসে আমরা কি সেক্সের লিঙ্গ নির্ধারণের কথা বললাম, তাই না? এই কিছু কিছু জিনিস শুধু মনে রাখতে হবে। পঞ্চম মাসে কি বললাম, আমাদের চুল হচ্ছে, তাই না? হেয়ার গ্রোথ হচ্ছে। ষষ্ঠ মাসে কি বললাম, ভ্রূর কথা বললাম, তাই না? এই টাইপের কিছু কিছু পরিবর্তন দিতে হবে। সপ্তম মাসে কি ভার্নেক্সের কথা বললাম না? এইভাবে কিছু কিছু পরিবর্তন মাথায় রাখতে হবে, তাহলে এটা এমনি মনে থাকবে। আর দৈর্ঘ্যটা কি, প্রথমটা থেকে যদি একটু সামনের দিকে যান তাহলে কিন্তু মনে থাকবে। প্রথমটা যদি মনে রাখতে পারেন, দ্বিতীয়টা কি, এটার সাথে কত কত যোগ হচ্ছে এটা মনে রাখলে কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটা পরে নেক্সট ক্লাস আমরা পড়বো ব্লাড সার্কুলেশন, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে নিশ্চিত। ব্লাড সার্কুলেশন ফিটাস সার্কুলেশন, বাচ্চার শরীরে কিভাবে ব্লাড সার্কুলেশন হয়। ওকে।